প্রিয় ছাত্রছাত্রীরা ডাব্লিউবি শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 2021, বিষয় বাংলা। তো যেটার পূর্ণমান রয়েছে 50 এবং এই পার্ট 8-এর উপর নির্ভর করে তোমাদের ফাইনাল এক্সামের নম্বর দেওয়া হবে। তো এটাকে তোমরা ফাইনাল এক্সামও বলতে পারো। তো এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো wbshikha.com, আর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে। এখানে 4টা অপশন রয়েছে। ক নম্বর অসত্য গাছের নিচে, খ নম্বর মাঠে, ক নম্বর গোলা ঘরে, ঘ নম্বর নৌকার খোলে। তো সঠিক উত্তরটি হবে নৌকার খোলে। পরের প্রশ্ন, তাকে আসতে বলবে কাল। কাকে আসতে বলা হয়েছে? তো ক নম্বরে রয়েছে শঙ্কর সেনাপতিকে, খ নম্বর অভিমন্যু সেনাপতিকে, গ নম্বর বিভীষণ দাসকে, ঘ নম্বর 55 অপেরার মালিককে। তো সঠিক উত্তরটি হবে খ অভিমন্যু সেনাপতিকে। পরের প্রশ্ন 1-3, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। ক নম্বরে রয়েছে বুনু পাহাড়, খ নম্বরে মরুভূমি, গ নম্বরে প্রভাত সূর্য, ঘ নম্বরে পাইন গাছ। তো সঠিক উত্তরটি হবে ঘ নম্বর পাইন গাছ। 1-4, যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা। ক নম্বরে রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খ নম্বরে অরুণ মিত্র, ঘ নম্বরে শক্তি চট্টোপাধ্যায়, ঘ নম্বরে অমিয় চক্রবর্তী। তো উত্তরটি হবে ঘ নম্বর শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 1-5, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ। ক নম্বর পিছনে যাও, খ নম্বর সাবধান, ঘ নম্বর বসো, ঘ নম্বর কাত হও। তো উত্তরটি হবে খ নম্বর সাবধান। তো এবার আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1, ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? উত্তর, ভর দুপুরে কবিতাটিতে পথিকজনের ছাতা বলতে একটি অশ্বত্থ গাছকে বোঝানো হয়েছে। 2-2, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। কেন এমনটি হয়? উত্তর, শঙ্করদের বিদ্যালয়টি বঙ্গোপসাগরের 5-7 মাইলের মধ্যে অবস্থিত, তাই পাগলা বাতাসের ভিতর সবসময় ঢেউয়ের ভিজে জলের ঝাপটা উড়ে আসে। 2-3, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, মন ভালো করা কবিতাটায় কবি রোদ্দুরকে একটি মাছরাঙা পাখির শরীরের সঙ্গে তুলনা করেছেন। 2-4, আমি কথা দিয়ে এসেছি। কথক কোন কথা দিয়ে এসেছেন? উত্তর, কথক অরুণ মিত্র বৃষ্টির দিনে আবার ভিজে ঘাসের উপর দিয়ে হেঁটে ঘাসফড়িংটির সাথে দেখা করতে আসবে, এই কথা দিয়ে এসেছেন। 2-5, ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? উত্তর, বর্ষাকালের শেষের দিকে মেয়েরা ভাদুলী ব্রত উদযাপন করে। 2-6, সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর, সন্ধ্যায় হাটের চিত্রটি দিনের বেলার জনপূর্ণ হাটের থেকে সম্পূর্ণ বিপরীত। সন্ধ্যার হাট প্রদীপহীন, অন্ধকার, নিঃশুভ ও নির্জনতায় ভরা। 2-7, কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখোটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়? তো উত্তরটি হবে কালী পূজা, অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখোটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়। 2-8, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? উত্তর, কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের ব্যস্তভাবে সারি দিয়ে চলার কথা বলেছেন। 2-9, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? উত্তর, গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন, কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাটে পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানে আমাদের বাড়ি। 2-10, তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। কে কাকে কখন এ কথা বলেছিল? উত্তর, উদ্ধৃত উক্তিটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টির জলে ভেসে যাওয়া থেকে বাঁচানোর জন্য পিঁপড়েটি ঘাসের পাতাকে ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতায় এই উক্তিটি করেছিল। এবার 3-এর প্রশ্ন। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? তো উত্তরটি হবে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, পাইন গাছ এমন স্বপ্ন দেখে। পাইন গাছ শীতল জলবায়ুতে জন্মায়, সারা জীবন তাকে প্রবল ঠান্ডা সহ্য করতে হয়। উষ্ণতার অপ্রাপ্তির কারণেই পাইন গাছ তপ্ত বালুকা রাশির মধ্যে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। 2-3, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন? উত্তর, এই উদ্ধৃতাংশটিতে বন্যপ্রাণীদের নীরব থাকার কথা বলা হয়েছে। জঙ্গলে শিকারী প্রাণীরা অসতর্ক হলে তারাও শিকারে পরিণত হয়। অযথা আওয়াজ করে শত্রুদের তারা আমন্ত্রণ করে না। নিজেদের প্রাণ বাঁচানোর
বাঁচানোর জন্যই তারা স্বভাবত নীরব থাকে। 3 এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোর পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখো। উত্তর, কুমোরে পোকারা ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। কোন স্থান পছন্দ হলে তার আশেপাশে বারবার ঘুরে তারা দেখে নেয় স্থানটি। এরপর খানিক দূরে উড়ে গিয়ে তারা আবার ফিরে আসে, স্থানটি বিশেষভাবে পরীক্ষা করে নেয়। 2-3 বার এভাবে পরীক্ষা করার পর কোনো সমস্যা না থাকলে তারা বাসা বানানোর জন্য কাদামাটির সন্ধানে বের হয়। 3 ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। উত্তর, লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে গদ্যাংশটিতে ধান কেটে নেওয়ার পর প্রকৃতির রুক্ষ শুষ্ক রূপের বর্ণনা করেছেন। বসু প্রকৃতির সুন্দর রূপে পরিবর্তিত হয়ে সে সময় চারিদিকে শুষ্ক রুক্ষ কঙ্কালসার মাটি দেখা যায়। নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, গাছের পাতা থাকে না, জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। 3-5 দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র। হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। উত্তর, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ভিন্নভাবে দেখিয়েছেন তার কবিতায়। দিনের হাট কোলাহলমুখর, যেখানে নানা মানুষ নানা সময়ে বেচাকেনা করতে হাজির হয়। অপরদিকে রাতের পটভূমিতে আঁকা হাট নিঃস্ব বিষণ্ণ মনে নির্জনতার মাঝে রাত্রির অন্ধকারে ডুবে থাকে। পরের প্রশ্ন 3-6 মাটির ঘরে দেওয়াল চিত্র রচনা সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। উত্তর, জ্যামিতির আকারে আশ্রয় করে এবং বিভিন্ন রং দিয়ে রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্রটি। মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় আমরা দেখতে পাই তাদের দেওয়াল চিত্রগুলিতে সমান্তরাল রেখা, চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। তারা এই জ্যামিতিক আকারগুলি এঁকে তার উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলুদ রং দিয়ে সেগুলো সাজিয়ে তোলে। জ্যামিতিক আকার ও রঙের সংমিশ্রণ এই হলো সাঁওতালদের দেওয়াল চিত্রের বিশিষ্টতা। পরের প্রশ্ন 3-7 পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। উত্তর, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবি অমিয় চক্রবর্তীর গভীর ভালোবাসার প্রকাশ পেয়েছে। কবি সারিবদ্ধ ছোট পিঁপড়াদের চলাফেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন, তবে তিনি তাদের চলাফেরার বাধা দিতে চাননি, কারণ তিনি চান না তাদের কষ্ট দিতে। তাদের চলাফেরার মধ্যে কবি জীবনের চঞ্চল ভাবটুকুকে অনুভব করেছেন। 3-8 ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য? উত্তর, ফাঁকি গল্পে একটি আম গাছকে লেখক প্রধান চরিত্র হিসেবে পাঠকের সামনে তুলে ধরেছেন। গোপালের বাবা বাড়ির কারো কথা না শুনে পাঁচিলের ধারে একটি আম গাছ লাগিয়েছিলেন। পরবর্তীকালে সেই গাছ সবার বড় প্রয়োজন হয়ে ওঠে। সমস্ত গল্পটিতে অন্যান্য চরিত্রগুলি আম গাছটিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। ফল, পাতা, ডাল, ছায়া দেওয়ার গাছটি হঠাৎ ঝড়ে ভেঙে গেলে সেটি ঘিরেও অন্যান্যদের মানসিক পরিবর্তন ঘটতে দেখা যায়। তাই বলাই যায় উদ্ধৃতিটি বিশেষভাবে সমর্থনযোগ্য। 3-9 পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? উত্তর, আশীর্বাদ গল্পে বৃষ্টির জলে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে পিঁপড়েটি পাতাকে বলেছিল, আমরা মাটির গর্তে ভালো থাকি, এই গর্তের বাইরের পৃথিবীটি শুধুই তোমাদের। ভীত পিঁপড়াকে সাহস জুগিয়েছিল পাতা, বৃষ্টি ও জল। তাদের কথোপকথনের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে আকাশে সূর্য দেখা যায়। তাদের কথোপকথন ও সূর্যের আগমন আশীর্বাদ গল্পে এই পৃথিবী সবারই হোক এই আশীর্বাণী ধ্বনিত করেছে। তারপর 3-10 এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিল? উত্তর, গল্পকথক শিবরাম চক্রবর্তী একবার সাইকেলে হুরুর দিকে যেতে যেতে টায়ার খারাপ হয়ে যাওয়ায় এক জনমানবিহীন জঙ্গলি স্থানে আটকে পড়েছিল। সন্ধ্যার মুহূর্তে এক চলন্ত বেবি অস্টিন গাড়িতে তাড়াতাড়ি উঠে বসেন লেখক। গন্তব্যস্থল বলতে বলতে ভয়ে তিনি চমকে ওঠেন। সামনে চালকের স্থানে কেউ নেই, ইঞ্জিন বন্ধ, কিন্তু গাড়ি চলছে। তিনি ভাবলেন তিনি ভূতের খপ্পরে পড়েছেন। সেই শীতেও লেখকের ঘাম দেখা গিয়েছিল। গল্পকথক এই অবস্থারই সম্মুখীন হয়েছিল। এরপর 4 দাগে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে বয়সূন্য হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। তো উত্তরে লিখবে নি যোগ দেশ নির্দেশ, প্রাত যোগ আস প্রাতরাস। পরের প্রশ্ন 4-2 বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও। উত্তর, নি যোগ রস নিরস, নি যোগ রোগ নিরোগ। 4-3 উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। উত্তর, জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ দেশ বিদেশ। শব্দখণ্ড বা সাধিত শব্দাংশ জুড়ে শব্দের উদাহরণ উপকার। 4-4 সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? উত্তর,
সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝায়, কিন্তু পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝায়। 4-5 সন্ধি বিচ্ছেদ করো। নিরঙ্কুশ। উত্তর নি যোগ অঙ্কুশ = নিরঙ্কুশ। তারপরে রয়েছে 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? তো উত্তরে লিখবে শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় 3টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো 1 নম্বর দিয়ে লিখবে সংস্কৃত বা তৎসম অনুসর্গ, 2 নম্বর তদ্ভব অনুসর্গ, 3 নম্বর বিদেশি অনুসর্গ। 5-2 উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন? উত্তর প্রত্যয় শব্দটির অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে এবং মূল শব্দের প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্য প্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম হলো আদ্য প্রত্যয়। 5-3 ধাতু বিভক্তি বলতে কি বোঝো? উত্তর ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে উঠলে সেটিকে আমরা ধাতু বিভক্তি বলি। যেমন করধাতু যোগ এ বিভক্তি = করে, এটা হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও। আশা আশা স্বর্গ স্বর্গ। উত্তর আশা = ভরসা আকাঙ্ক্ষা, আর এই আশা হচ্ছে আগমন করা। তো এই স্বর্গ মানে হচ্ছে অধ্যায় গ্রন্থের পরিচ্ছদ, আর এই স্বর্গ হচ্ছে দেবলোক। 5-5 পদান্তর করো। জগৎ জটিল। উত্তর জগৎ = জাগতিক, জটিল = জটা। তো 6 নম্বরে রয়েছে অনধিক 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো। বাংলার উৎসব। উত্তর তো এইভাবে লিখবে, এখানে বাংলার উৎসব লিখে হেডিং দিবে, তারপর ভূমিকা দিয়ে শুরু করবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালিদের জীবনে যতই সমস্যা, তাদের উৎসবের আনন্দ স্রোতে আসুক কখনো ভাটা পড়েনি। সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার শুভ ইচ্ছাই বাঙালির উৎসবের মূল শক্তি। বিভিন্ন উৎসব, তারপর বিভিন্ন উৎসব লিখে হেডিং দেবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে সমস্ত বাঙালি হৃদয় আনন্দে মেতে উঠতে চায়। এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি উৎসব হলো ঈদ, মহরম, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি। সামাজিক উৎসবের মধ্যে অন্নপ্রাশন, বিয়েবাড়ি, ভাইফোঁটা, জামাইষষ্ঠী উল্লেখযোগ্য। ঋতু উৎসবের মধ্যে বসন্ত উৎসব, হোলি, নবান্ন উৎসব। এছাড়া জাতীয় উৎসবের মধ্যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সর্বত্র পালন করা হয়। তারপর উপসংহারে লিখবে প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেয় উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মেতে উঠতে পারি আমরা। বাঙালিদের জীবনে উৎসবের প্রয়োজন ও গুরুত্ব তাই অপরিসীম। তো এই ছিল ক্লাস 6-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর প্রশ্ন। ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তরের জন্য ভিডিও শেষে স্ক্রিনের লিঙ্ক পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো চেক আউট করতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।